নমস্কার বন্ধুরা, বাংলা গল্প পাঠের আসরে আপনাদের প্রত্যেককে জানাই আবারও স্বাগত। বন্ধুরা, আমি রিমা, আর আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা হাঁসুলি বাকের উপকথা উপন্যাসের তৃতীয় পর্বটি। উপন্যাসটি শুনতে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই উপন্যাসের পরবর্তী পর্বগুলি শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। শুরু হচ্ছে আজকের উপন্যাস তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা হাঁসুলি বাকের উপকথা পর্ব ৩। কাহারপাড়ার আবাল বৃদ্ধ বনিতা স্তম্ভিত এবং স্তব্ধ। গোটা কাহারপাড়ার আবাল বৃদ্ধ বনিতা স্তম্ভিত এবং স্তব্ধ হয়ে গেল করালির কথা শুনে আর সকৌতুক উচ্চ হাসি দেখে। করালি বলে কি, কর্তার পুজোটা আমাকে দিও গো, এত বড় স্পর্ধা তার। হে ভগবান, হে বাবা কালারুদ্র, হে বাবা ঠাকুর। বনোয়ারি স্থির দৃষ্টিতে দেখছিল করালিকে। আজই যেন সে করালিকে নতুন করে দেখলে। নোয়ার কাজের জন্যে কুড়িয়ানা নুড়িটাকে আলোর ছটায় জ্বলতে দেখে মানুষ যেমনভাবে সবিস্ময়ে আগ্রহে সসম্ভ্রমে তাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে, তেমনইভাবে দেখলে তাকে বনোয়ারি। ছোড়ার চেহারাটা ছেলেবেলা থেকে মিষ্টি, আজও তাকে দেখে সেই মিষ্টি চেহারার আস্বাদই মনে জাগে। আজ বনোয়ারি তাকে দেখে নতুন আস্বাদ পাচ্ছে, গোটা কাহারপাড়াই পাচ্ছে যেন। লম্বা দীঘল চেহারা, সাধারণত হাতের 4 হাত খাড়ায়, তাতে কোনো সন্দেহ নাই। সরু কোমর, চওড়া বুক, গোলালো পেশিবহুল হাত, সোজা পা দুখানি, লম্বা আমের মতো মুখ, বড় বড় চোখ, নাকটি খাঁদা, কিন্তু তাতেই চেহারাখানিকে করেছে সবচেয়ে মিষ্টি। তার চেয়েও মিষ্টি তার ঠোঁট আর দাঁত, হাসলে বড় সুন্দর দেখায় করালিকে। তরুণ দলের অবশ্য এই চেহারা চোখে ঠেকেছে। পাড়ার ছোকরারা মনে মনে অধিকাংশই করালির অনুগত, কিন্তু এই চেহারা সকলের চেয়ে ভালো করে দেখেছে পাখি। করালি দেহের রূপ বীর্য সে দেখে মুখস্থ করে ফেলেছে। তার কাছে জীবনের সব একদিক, আর করালি একদিক। বনোয়ারিও দেখেছিল করালির দেহের শক্তির শোভা। হ্যাঁ, ছোকরা জোয়ান হয়েছে বটে। করালি যখন ঘরে কুকুরটার জন্যে সমাধি ঘুরছিল, তখন চকিতের মতো যেন চোখে পড়েছিল এই চেহারা, কিন্তু বনোয়ারি তখন দেখেও দেখে নাই। আজ এই মুহূর্তে তাকে না দেখে বনোয়ারির উপায় নাই। মনে পড়েছে বনোয়ারির বাঁশবনে সে ঝাঁপিয়ে পড়ল করালির ওপর, নিষ্ঠুর ক্রোধে ঝাঁপিয়ে পড়ল। ইচ্ছে ছিল বুকে চেপে বসে গলাটা টিপে ধরবে, মরে যদি যায় ফেলে দেবে ওই জ্বলন্ত অগ্নিকুণ্ডে। কিন্তু বনোয়ারির ভালো মনে পড়ছে না কি করে হয়েছিল। বাঁশপাতায় পা পিছলে গিয়েছিল, ধোঁয়ায় মাথা ঘুরে গিয়েছিল, হয়েছিল কিছু একটা। করালি চেপে বসেছিল তার ওপর। সে ভাবছিল করালি হয়তো উচ্চ হাসি হেসে এই সমবেত কাহারদের কাছে বলবে, বাবা ঠাকুরের চেলা বনোয়ারি মুরব্বিকেও দেখে নিয়েছি। পাখি এগিয়ে এলো বনোয়ারির কাছে, ডাকলো, মামা। বনোয়ারি তার মুখের দিকে তাকালো, তারপর হঠাৎ হেসে বললে, করালির বুদ্ধি আছে, ও ঠিক ধরেছে। করালি উৎসাহের সঙ্গে বলে উঠল, রেল লাইনের 28 মাইলে ঠিক এমনি হয়েছিল, বুঝেছ? 28 মাইলে খুব জঙ্গল, সেখানে গেলবারে ঠিক এমনি শীষ উঠত। সন্ধেবেলা টলি ঠেলে আসছি, টলিতে আছে সাহেব, হাতে বন্দুক, বুঝেছ? শীষ শুনেই বললে, রোকো টলি। তারপরে তে টর্চ মারতে লাগলো, মারতে মারতে এক জায়গায় টর্চ পড়তেই দেখতে পেল সাপ। ব্যাস, বন্দুক তুলে গুরুম। প্রহ্লাদ বললে, লে এখন সাপটাকে ভালো করে পুড়িয়ে দে। করিস গোকরা লয়, চিতি বটে, তা বড় চিতি। বেড়ান না হোক বদ্যি কায়েষ্ট টায়েষ্ট তো বটেই, সৎকার করতে হবে তো। নিম তেলে পানু বয়সী করালিদের বয়সী হলেও জ্ঞানবৃদ্ধ প্রহ্লাদদের সঙ্গে ঘোরাফেরা করে। সে সর্বাগ্রে মাথা নেড়ে সাই দিয়ে বলল, 100 বার। শুধু কি সজাত পেল্লাদ দাদা, প্রবীণ সাপ, তা বয়স তোমার অনেক হবে গো।
করালি বললে, না, ও আমি নিয়ে যাব, দেখুক, 5 জনাই দেখুক। শচনে হতেই সব কিসের ভয়ে জুজুমানা হয়ে ঘরে খিল দিত, দেখুক। বলে আবার হেসে উঠল। নিমতেলে পানু বনোয়ারির দিকে চেয়ে বললে, মুরব্বি। বনোয়ারি বললে, তা সে বুঝতে পারলে না কি বলা উচিত। কি কি বলো? তা বলে যে থেমে গেল। পানু বিরক্তি ভরেই বললে, স্বাস্থ্য যা বটে তা তো করতেই হবে নাকি? তা করবে, মরা মরলে সঙ্গে সঙ্গেই তো পোড়ায় না, 5 জনে আসে, দেখে, বাসমরা না হলে হলো। তা এখন নিয়ে যে রাখুক, তারপরে আত্মীকালে নদীর ধারে পুড়িয়ে দেবে। সব খুশি হয়ে উঠল। করালি বলল, এই না হলে মুরব্বি, বলবে কেনে? বনোয়ারি বলল, তুই তো মানিস না মুরব্বি বলে। করালি এবার লজ্জিত হলো। সুন্দর হাসি হেসে সে বললে, মানি গো, খুব মানি, মনে মনে মানি, বুঝলে? নিমতেলে পানু বললে, তা আবার মানিস নে? কাহার পাড়ার পিতিপুরুষের রোব দেশে নাতি মেরে মুরব্বি মুখের ওপর বুড়ো আঙুল লেড়ে দিয়ে চন্দনপুরে মেলেছ, কারখানায় কাজ করছিস, মেলা রোজগার করছিস। করালি ভয়ঙ্কর হয়ে উঠল মুহূর্তে। সে চিৎকার করে বলে উঠল, হারামজাদা। বনোয়ারি 2 হাত বাড়িয়ে আগলে বললে, না। করালি থমকে দাঁড়ালো। ক্রুদ্ধ দৃষ্টি বনোয়ারির মুখের উপর রেখে চেয়ে রইল। বনোয়ারি বললে, মারামারি করতে নাই, পেনোর অন্যায় বটে, আমি ওকে শাসন করে দেব। করালি তার অনুগতদের বললে, একটা বাস আন, চাপি তুলে নিয়ে যাব। প্রহ্লাদ বললে, বেশ বেরস্ত জায়গায় আঁক, অন্যের লোক দেখতে আসবে, এই সম্বন্ধে তাদের অভিজ্ঞতা আছে। দাতাল শুয়োর মারা এখানে তো সাধারণ ব্যাপার, এই বিষয়ে শিক্ষাও তাদের পুরুষানুক্রমিক। কখনো কখনো 2-1 জন জখমও হয় দাতালের দাঁতে। বছর 2-3টে দাতালে মারেই। আর এখানকার লোকের স্বভাব হলো খবর পেলেই ছুটে এসে দেখতে আসবে। দাতালটাকে দেখে আবার জখম মানুষটাকেও দেখে। বাঘ কি কুমির হলে তো অন্য কোনো কথাই নাই। প্রায় 25-26 বছর আগে একটা চিতা এসেছিল, ওই কোপাইয়ের বাণে ভেসে এখানে বাঁশবেড়ায় আটকে যায়। সেটা জ্যান্ত ছিল। সে বলতে গেলে বনোয়ারির বাপের আমল, কর্তা ছিল তারই। বনোয়ারি, প্রহ্লাদ এদের তখন করালির বয়স। এরা ছিল কর্মী। কর্তাদের পরামর্শে বাঘটাকে তারাই বাঁশের খাঁচা তৈরি করে ধরেছিল। শক্ত পাকা বাঁশ আধখানা করে চিরে শিকের মতো গেঁথে খাঁচা তৈরি করেছিল। লোহার শিক দিয়ে তৈরি খাঁচার চেয়েও বেশি শক্ত। সে খাঁচার মধ্যে পাঁঠার বাচ্চা বেঁধে বাঁশবাতির বনে খচা পাতা হলো। 1 দিন 2 দিন 3 দিনেই বাঘ বন্দি হলো। তখন খুঁচিয়ে মারার ব্যবস্থা। মারার পর ভেঙে এলো চাকলার লোক। ঘোষকর্তারা আগেই এসে মরা বাঘের ওপর মারলে 1 গুলি, রোখে নল রেখে গুলি। তারপর লোকের ভিড় দেখে জঙ্গল থেকে আনলেন একটা উঁচু তক্তাপোষ, সেইটার উপর রেখে দিলেন। সে কি ভিড়! কেউ বাঘটাকে ঢেলা মারলে, কেউ লাঠি দিয়ে খোঁচালে, কেউ লেজ ধরে টানলে। 2-4 জন ছোকরা তো বাই ঠুকে লাফিয়ে ওপরে পড়ে উঠল দমাদ্দম ঘুষি। কেউ বা সেটাকে জড়িয়ে ধরে শুয়েই পড়ল মনের আনন্দে। এইসব ভেবেই চিরদিনের চলতি প্রথা অনুযায়ী কথাটা বললে প্রহ্লাদ রতনের দল। জায়গার জন্য ভাবনার কোনো প্রয়োজন নাই। চিরকাল যেখানে নামানো হয় সেই বনোয়ারির খামার পড়ে রয়েছে, মস্ত ফাঁকা জায়গা। কিন্তু করালির মতিগতি ভিন্ন। হাত 6 লম্বা একটা বাঁশের ওপর সেটাকে ঝুলিয়ে আর একজনের সাহায্যে কাঁধে তুলে বয়ে বনোয়ারির খামার পার হয়ে চলতে শুরু করলে নিজের বাড়ির দিকে। প্রহ্লাদ, রতন, পানু বললে, নামা এইখানে। করালি বললে, আমার বাড়িতে নিয়ে যাব। প্রহ্লাদ, রতন, পানু স্তম্ভিত হয়ে গেল করালির স্পর্ধা দেখে। তারা বনোয়ারির মুখের দিকে চাইল। বনোয়ারি এতক্ষণে হাসলে, তাচ্ছিল্য ভরেই বললে, যাক যাক, ছেলে মানুষ, তাছাড়া কাণ্ডটি তো ওরই বটে বাপু। তারপর করালির পিঠে কয়েকটা আদরে চাপড় মেরে বললে, হ্যাঁ, বীর বেটা ছেলে বটিস তুই। করালি হাসলে, স্মিত মুখে আনন্দের হাসি হাসলে। সঙ্গে সঙ্গে একটু যেন লজ্জিত হলো। মনে হলো বনোয়ারি খুড়োকে খানিকটা সম্মান দেখানোর প্রয়োজন আছে। সে বললে, তুমিও এসো কিন্তুক।
আচ্ছা যাবো, চল। বাড়ির উঠোনে ফেলে করালি বীর দর্পে সকলের দিকে চাইল। মাতব্বর মুরব্বীরা কেউ আসে নাই। অপমান বোধ না করলেও তারা ক্ষুণ্ণ হয়েছে। করালি এই সুযোগে কৌতুক করে অকস্মাৎ ভান করে চমকে উঠে বলে উঠল, ওরে বাবা, লড়ছে যে! সঙ্গে সঙ্গে মেয়েদের দল আতঙ্কে চিৎকার করে ঠেলাঠেলি করে পিছু হটতে লাগলো। পুরুষেরা ঠেলাঠেলি লাগিয়ে দিলে। করালি অট্ট হাসি হেসে উঠল, বললে, যত সব ভয়তারাসের দল, ভয়েই মরবে, ভয়েই মরবে। তারপর বললে, পালাও পালাও, পালাও বলছি, নইলে ভালো হবে না। পালাও পাখি, বার কর। অর্থাৎ মদের বোতল। বিজয়ী বীর সঙ্গী সাথীদের নিয়ে মদ্যপান করবে। কাহারপাড়ার তরুণদের নিয়ে তার একটা দল আছে, যে দল বাইরে বনোয়ারির মাতব্বরি মেনে চললেও অন্তরে অন্তরে করালি তাদের দলপতি। এদের মধ্যে রতনের ছেলে নটবরই প্রধান। নটবর একবার বিদ্যর্পে সাপটা চারদিকে ঘুরে বললে, কই একটি করে পয়সা আন দিকি দেখিনি। বাবা, তার বেলাতে লবডঙ্কা। একটি মেয়ে বললে, মরণ, সাপ মেরে গিরিতে যেন কি করছে, অর্থাৎ অহংকারে। করালি বললে, ধর ওকে নটবর, আমরা গান করব, ওকে লাচতে হবে, ধর। মেয়ের দল এইবার পালালো। চ্যাংরার দলকে বিশ্বাস নাই, তার ওপর মদের বোতল বেরিয়েছে, কয়েক ঠোক পেটে পড়লে হয়। নটবর বললে, আহ, নসু দিদি নাই রে আজ। করালি ইতিমধ্যে খানিকটা খেয়েছে, সে বললেও সে থাকলে মাতন লাগিয়ে দিত। হারামজাদি কুটুম্বি লেগেই আছে। নসুবালা করালির পিস্তুত দিদি, আসল নাম সুরাম। অদ্ভুত চরিত্র নসুরামের। ভাবে ভঙ্গিতে কথায় বার্তায় একেবারে মেয়েদের মতো। মাথায় মেয়েদের মতো চুল, তাতে সে খোপা বাঁধে, নাকে নাকছাপি পরে, কানে মাকড়ি পরে, হাতে পরে কাঁচের চুড়ি, লাল রুলি। মেয়েদের মতো শাড়ি পরে। মেয়েদের সঙ্গে গোবর কুড়োয়, কাঠ ভাঙে, ঘর নিকোয়, চন্দনপুরে দুধের যোগান দিতে যায়, মজুরানি খাটতে যায়। কণ্ঠস্বরটি অতি মিষ্ট গান গায়, নাচে। গান আর নাচ এই তার সবচেয়ে বড় নেশা। ঘেটুর দলে নাচে। ভোজন নাচনে সেই মেয়েদের মধ্যে সবচেয়ে সেরে নাচিয়ে। মেয়েদের সঙ্গে সে বাতা পার্বণ করে। করালির ঘরে সেই গৃহিণী। করালি বিয়ে করে বউ তাড়িয়ে দিয়েছে, বউ তার পছন্দ হয়নি, আবার বিয়ে করবে। নসুরও বিয়ে দেওয়া হয়েছিল, নসুর বউ তাড়িয়ে দিয়েছে, সে আর বিয়ে করবে না। করালির ঘরে বোন হয়ে করালির বউয়ের ননদ হয়ে থাকবে, এই তার বাসনা। পাড়ার বিয়েতে নসুবালায় বাসরে নাচে, গান গায়। শুধু পাড়ায় নয়, গ্রামে গ্রামান্তরে যে কোনো ঘরে ধুমধামে বিয়ে হলেই নসুকে অধিকাংশ ক্ষেত্রেই খবর দেয়। নসু খোপা বাঁধে, আলতা পরে, রঙিন শাড়ি পরে, কপালে সিঁদুর ঠেকিয়ে অর্থাৎ টিপ পরে রওনা হয়। আবার উৎসব মিটলে ফেরে। করালির জন্য কিছু না কিছু নিয়েই আসে। এই নসুবালার অভাবই করালির সবচেয়ে বেশি অনুভব করলে আজ। নসু দিদি নাই তো পাখি নাচুক কেনে? কথাটা বললে করালির অপর অনুগত শিষ্য মাতলা। মাতলার আসল নাম রাখাল বা আকাল, কিন্তু দেহের অনুপাতে মাথাটা মোটা বলে কাহারেরা তাদের নিজস্ব ব্যাকরণ অনুযায়ী সম্ভবত ওয়ালা প্রত্যয় করে দিয়েছে মাতলা। কথাটা মন্দ বলে নাই মাতলা, কিন্তু তবু ভুরু কুচকে উঠল করালির। পাখি তাকে ভালোবাসে, হয়তো একদিন তাকেই সে সাঙ্গা করবে, সে নাচবে এদের সামনে। পাখির চোখও রং ধরেছে, সেও খানিকটা পাখি মদ খেয়েছে। করালির গৌরবে তারও মন নাচতে চাইছে, তবু সে করালির মুখের দিকে চাইলে, চেয়েই সে বুঝলে পারলে করালির মন। সে তৎক্ষণাৎ বললে, না, তোর বউকে ডাক কেনে? ঠিক এই সময়ের কাছাকাছি কোথায় সুচাঁদের কর্কশ কণ্ঠস্বর ধ্বনিত হয়ে উঠল। মুহূর্তে সমস্ত পাড়াটা চকিত হয়ে উঠল। ওরে বাবা রে, ওরে মা রে, আমি কোথায় যাব রে? করালি হাহা করে হেসে উঠল, বললে, বিতেব্য দেখ বুড়ির, অর্থাৎ ভয়ে চেঁচানি দেখ বুড়ির। তারপর সকৌতুকে বলে উঠল, হাই, নিয়ে আয়, ওই বুড়িটাকেই নিয়ে আয়, আয়, ওই নাচবে। তুর্কি নাচন নাচাবো বুড়িকে। ব্যাং দেখে নাচে, সাপ দেখে নাচবে না? ডাকতে হলো না। এক গা কাদা মেখে খাটো কাপড় পরা সুচাঁদ এসে দাঁড়ালো করালির উঠোনে। তার পিছনে আরও কয়েকজন পৌড়া মেয়ে।
স্থির দৃষ্টিতে সে মরা সাপটাকে কিছুক্ষণ দেখে অর্থাৎ বুক চাপড়ে কেঁদে উঠল। শঙ্কাতুর অমঙ্গল ঘোষণার সুর ধ্বনিত হয়ে উঠল তার কণ্ঠস্বরে। গো বাবা ঠাকুর গো, ওরে আমার বাবার বাহন রে, ওরে কি হবে রে, হাই মা রে। বলতে বলতে সে থরথর করে কেঁপে মাটির উপরে বসে পড়ল। সমস্ত কাহারপাড়ার আকাশে একটা আশঙ্কার আর্তবাণী হাই হাই করে ছড়িয়ে পড়ল। করালি, পাখি, নটবর, মাতলা সকলেই বেরিয়ে এলো। কি হলো? হাঁসুলিবাকের বাষ্পনে ঘেরা আলো আঁধারির মধ্যে গ্রামখানি। সে গ্রামের উপকথায় এ দেশের কতকাল আগের ব্রতকথায় আছে। গায়ে ছিল এক নিঃসন্তান বুড়ি, ব্রত করত, ধর্মকর্ম করত। গায়ের দুঃখে দুঃখী করেই তার ছিল সুখ। কারো দুঃখে কাঁদতে না পেলে বুড়ি পশু পাখির দুঃখ খুঁজে বেড়াত। এমন দিনের সকালে বসে ভাবতে ভাবতে আপন মনি বলতো, কাঁদি কাঁদি মন করছে, কেঁদে না আত্মি মিটছে। মহাবনে হাতি মেরেছে যাই, তার গলা ধরে কেঁদে আসি। হাঁসুলিবাকের সুচাঁদ বুড়ি বোধ হয় সেই কালের সেই বুড়ি। সাপটা যখন মরে তখন বুড়ি বাড়ি ছিল না, থাকলে যে কি করতো সে বলা যায় না। সে গিয়েছিল ঘাস কাটতে। বাঁশবাদীর কাহার বুড়িরা, প্রবীণেরা, যারা মুজুরানি খাটতে পারে না, তারাও বসে খায় না। পিতৃপুরুষের নিয়ম এই, যেমন গতর তেমনি খাটতে হবে। তারা দুপুরবেলা গরু, বাছুর, ছাগলের জন্য ঘাস কাটে। কাখে ঝুড়ি নিয়ে কাস্তে নিয়ে চলে যায় হাঁসুলিবাকের ওপারে। কোপাইয়ের অপর পারে গোপের পাড়ায় মোষ দহুরির মিলে ঘাস কাটতে। সমস্ত বিলটার চারিপাশে প্রচুর ঘাস জন্মায়। তার সঙ্গে পানিফল তুলে আনে, কলমি শাক সংগ্রহ করে, আর দু চারটে পাকাল মাছ তাও ধরে আনে। তাই বুড়ি গিয়েছিল ওই মহিষদের বিলে। ফিরে এসে সমস্ত কথা শুনে ছুটে এসেছে সাপটাকে দেখতে। দেখে চিৎকার করে পাড়াটাকে শঙ্কায় সচকিত করে দিলে। সাপটার সামনে বুড়ি চোখ বিস্ফারিত করে স্তব্ধ হয়ে বসল। কিছুক্ষণ পরে কাপড়ের খুঁট দিয়ে চোখ মুছে হাত জোর করে কপালে ঠেকিয়ে বাবা ঠাকুরের থানের দিকে প্রসারিত করে দিয়ে বললে, হে বাবা, হে বাবা, হে বাবা। এই বুড়ি, চিৎকার করে প্রতিবাদ করে উঠল করালি। পাখি বললে, মরণ ঢং দেখো, দুপুরবেলা কাঁদতে বসলো দেখ, সাপ আবার বাবা হয়? হয় লো হয়। বুড়ি কেঁদে উঠল। সুর করে কেঁদে কেঁদে বুড়ি বলে গেল, যে আমার বাবা ঠাকুরের বাহন রে, ওর মাথায় চড়ে বাবা ঠাকুর যে ভ্রমণ করেন, আমি যে নিজের চোখে দেখেছি রে, দহের মাথায় বাবা ঠাকুরের শিমুল গাছের কোটরে সুখে দিব্যি যাচ্ছিলেন, আমি যে পশু দেখেছিলাম রে। এরপর আর অবিশ্বাসের কিছু থাকে না। বাবা ঠাকুরের শিমুল গাছে দহের মাথায় প্রাচীনতম বনস্পতি, তারই কোটরে এই আশ্চর্যজনক শীষ দেওয়া বিচিত্র বরণ বিষধর যখন থাকত, তখন বাবা ঠাকুরের আশ্রিত, তার বাহন। এতে আর সন্দেহ কোথায়? সমবেত কাহারপাড়া নরনারী শিউরে উঠল। মেয়েরা সমস্বরে বলে উঠল, হেই মা রে। করালি শঙ্কিত হয়ে উঠল, আবার ক্রুদ্ধ হয়ে উঠল। সে অনুমান করতে পারছে এরপর কি হবে। পাড়া জুড়ে হাই হাই রব উঠবে, তার সকল বীরত্ব ধূলিসাৎ হয়ে যাবে। কিন্তু সে ভেবে পেল না কি করবে। তার সঙ্গীদের মুখ শুকিয়ে গেছে, তারাও যেন ভয় পেয়েছে। তার ইচ্ছে হলো সে ছুটে যায় চন্দনপুর, সেখানে থেকে ডেকে আনে সে তাদের ছোট সাহেবকে, যে সেদিন এমনই একটা সাপ মেরেছে রেল লাইনের ধারে, যে সাহেব নিজে হাতে কোপ মেরেছে নদীর ঘাটে পেতনির আশ্রয়স্থল পুরনো শ্যাওড়া গাছটায়। সে এসে মরা সাপটাকে লাঠি দিয়ে খোঁচা মারুক, গোটা কার পাড়াকে সায়স্তা করে দিক। হঠাৎ পাখি চিৎকার করে উঠল। তীক্ষ্ণকণ্ঠে সে মাতামহীর সামনে এসে বলল, এই দেখ বুড়ি, এ ভর 3 পর বেলাতে তুই কানতে লাগিস না বললাম। কালা সুচান শুনতে পেলেন না তার কথা। সে আপন মনে আক্ষেপ করেই চলল, সব্যনাশ হবে রে, সব্যনাশ হবে, ই গায়ের পিতুল নাই। হা হা রে। পাখি এবার আর বৃথা চিৎকার করলে না, এসে বুড়ির হাত ধরে টেনে তাদের ঘরের সীমানা থেকে বার করে এনে চিৎকার করে বললে, এইখানে বসে খাক। হাত ধরে টানাতেও বুড়ি প্রথমটা বুঝতে পারে নাই পাখির মনের ভাব। এবার কিন্তু আর বুঝতে বাকি রইল না। সে মুহূর্তে ভয়ঙ্করী হয়ে উঠল এবং এক মুহূর্তে সে অলৌকিক লোক থেকে নেমে এলো লৌকিক বাঁশবাদীর ইতিহাসে।
তা লইলে যেন পাখিকে ধরাই যায় না। পাখি এবং করালিকে দেবতার ভয় দেখিয়ে মানানো যায় না, তাই সে আরম্ভ করলে পাখির জন্মকাণ্ডের কাহিনী। তা লইলে ওর চরিত্র এমন হবে কেন? চিৎকার করে পাখির জীবনের জন্মকাণ্ড হতে এ পর্যন্ত যত অনাচারের কথা আছে তাকে সাতকাণ্ড করে আকাশ লোককে পর্যন্ত শুনিয়ে দিলে। অবশেষে শাসন করে বললে, হারামজাতি, বেজাত, বজ্জাত, বজ্জন্মিত, হ্যাঁ তো বড় বড় তোমার, আমার বাড়ি থেকে আমাকে বের করে দাও তুমি। তারপর সে বললে, তাই বা কেন? এত বড় স্পর্ধা এই পাখি ছাড়া আর কার হতে পারে? বসন্তের এই কন্যাটি ছাড়া আর কার হতে পারে? সুষ্টাদের নিজের কন্যা হলে হয়? সুচাঁদ সত্য ছাড়া মিথ্যে বলবে না, নিজের কন্যা বলে সে খাতির করে না। বসন্তের যে মতিগতি মন্দ, যখন ওই জাঙ্গালে চৌধুরী বাবুর মাতাল ছেলের সঙ্গে মনে রং লাগায়, তখন সে জানে এই দুর্ভোগ তাকেই পোহাতে হবে। আজ পর্যন্ত বসন্ত সেই রঙের নেশায় বিনা পয়সায় বাড়তি মাস চৌধুরী বাড়িতে দুধের যোগান দেয়, তাও সে কিছু বলে না। এই হারামজাদি পাখি যখন বসন্তের পেটে এলো, তখন খুঁজে খুঁজে সুচাঁদ নিয়ে এসেছিল এক জরাজীর্ণ খোড়া কাহারের ছেলেকে। এনে অনেক ঘুষ দিয়ে পাখির পিতৃত্বের দায়িত্বের তার উপর চাপিয়ে বসন্ত এবং পাখিকে রক্ষা করেছিল। অন্যায় করেছিল, তার অন্যায় হয়েছিল। বসন্তকেই পথে বার করে দেওয়া উচিত ছিল, অথবা এই পাপের ভ্রূণ অবস্থায় বিনষ্ট করতে বসন্তকে বাধ্য করা উচিত ছিল তার। এ পাপ যে এমন হবে সে তো জানার কথা। ওহো, চৌধুরীদের এবং বসন্তের রক্ত তার দেহে, তার রঙের নেশা এমন হবেই যে। করাইলের নেশায় পাগল হয়েছে পাখি, সেই নেশায় অন্যায়কে ন্যায়, ন্যায়কে অন্যায় দেখছে বজ্জাত, বেজ্জাত। পাখি হঠাৎ ফোঁস করে উঠল, হারামজাদি, আমার শরীরে লয় চৌধুরীতে রক্ত আছে, তাতেই না হয় আমার নেশা বেশি, কিন্তু তোর পেটের মেয়ের নেশা কেনে আজও ছাড়ল না শুনি? বলি, তোর বসন্তের শরীরে কার রক্ত আছে তা বল শুনি। পাখির চিৎকারে ঠিক মাথার ওপরে আকাশে উড়ন্ত চিলটাও বোধ করি চমকে উঠল। অন্তত তাই মনে হলো। ঠিক মাথার ওপরে যে চিলটা স্থির পাখা মেলে ভেসে আসছিল বলে মনে হচ্ছিল, সেটা এই মুহূর্তে সজোরে পাখা আন্দোলিত করে দ্রুততর বেগে অতিক্রম করে গেল স্থানটা। সুচাঁদের কানেও একটা কথা অস্পষ্ট রইল না। সুচাঁদ স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। তারপর এদিক ওদিক চেয়ে কিছু যেন খুঁজতে লাগলো। পাখি বলল, জানি নে আমি, তোমার বেবরণ লয়, তুমি নিজে মুখে আমাকে বলো লাই তোমার অঙ্গের কথা। সুচাঁদ ছুটে গিয়ে নিমতেলে পানুর নিমতলা থেকে একগাছা বঁটা হাতে নিয়ে ছুটে এলো। তোর বিষ ছেড়ে দেব আমি আজ। পাখি ছুটে নিয়ে গেল এই মস্ত লম্বা একখানা বাঁশের লাঠি। আয়, তুই আয়, দেখি আমি তোকে। হঠাৎ এই সময় এসে পড়ল বনোয়ারি। চিৎকার বেড়ে গেল সুচাঁদের। পাখি চিৎকার বন্ধ করে লাঠিখানা নিয়ে ঘরে ঢুকল। ব্যাপারটা হাসলের বাঁকে পাশবাদীর কাহারপাড়ার অতি সাধারণ ব্যাপার। এমনই এখানকার ধারা। ঝুপ করে আগুনের মতো যেমন জ্বলে উঠেছিল, তেমন খপ করে নিভে গেল। বনোয়ারি এলে এমনভাবেই ঝগড়া থামে। বনোয়ারির মুখ গম্ভীর, তার ভাবে ভঙ্গিতে একটি সম্পূর্ণ ব্যস্ততা। সে বললে, চুপ, সব চুপ। সুচাঁদ চিৎকার করে উঠল, আবার ওরে বাবা রে। বনোয়ারি ঝুঁকে কানের কাছে চিৎকার করে বললে, শুনবো ইয়ের পরে। ইয়ের পরে? হ্যাঁ, মাইতো ঘোষ আসছেন সাপ দেখতে। কে আসছে? জাঙ্গলের মাইতো ঘোষ, আমার মনিব। বুড়িও সন্ত্রস্ত হলো। সকলে উদ্গ্রীব হয়ে জাঙ্গলের পথের দিকে চেয়ে রইল। পানু পেছন থেকে হাঁকলে, সর সর সর, সরে যাও, পথ দাও। দুফাঁক হয়ে গেল জনতা। জাঙ্গলের ঘোষ এসে দাঁড়ালেন। বন্ধুরা, আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা হাঁসুলিবাকের উপকথা উপন্যাসের তৃতীয় পর্বটি। উপন্যাসটি শুনতে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন কোনো গল্প, উপন্যাস কিংবা কবিতা আপনারা খুব সহজেই শুনতে পারেন। আবারও আপনাদের কাছে হাজির হব অন্য কোনো গল্প, কবিতা কিংবা উপন্যাস নিয়ে। ততদিনে ভালো থাকবেন। থ্যাংক ইউ।